এখন আমি সত্যেন্দ্রনাথ দত্তের মানুষজাতি কবিতাটি আবৃত্তি করছি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশীমুদের সাথে। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি। কচি গাছাগুলি ডাটা করে তুলি, বাঁচিবার তরে সমান বুঝি। দোসর খুঁজিও বাসর বাদিগো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। বাহিরের চুপ আছড়ে সে লোক, ভিতরের রং পলকে ফুটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম বেদ ধুলাই লুটে। বংশে বংশে নাহিক তফাত, বনেদিকে আর ঘর বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বেদি। কবিতা মনে হচ্ছে এখানেই শেষ। আসতেছে শব্দার্থ। আর আসলে আমার আত্মাটা তৃপ্ত হচ্ছে না, আমার আত্মাটা অতৃপ্ত। আমার আত্মাটা অতৃপ্ত হয়ে গেছে। আমার কিছু বলতে ইচ্ছে করছে, এটা আমার কিছু না। আমি জাস্ট বইয়ের পড়াগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। এতে যদি কারো উপকার হয় সেটা হবে আমার লাভ। সেটাই আমি চাই, যে আমাদের দেশের মানুষ শিক্ষিত হোক। অন্যান্য দেশের মানুষ 100% শিক্ষিত আছে, 90% শিক্ষিত আছে, 80% আছে, 70% আছে। আমরা হয়তো 30-40%-এর বেশি শিক্ষিত এখনও হতে পারিনি। আমরা যদিও দাবি করি, বাট স্বশিক্ষিতও হতে পারিনি, সুশিক্ষিতও হতে পারিনি। আমরা অনেক সময় শিক্ষিত হয়ে মাইন্ড করি না, কেউ জানোয়ারের মতো আচরণও করি। আচ্ছা, আমার আত্মা তৃপ্ত হচ্ছে না শব্দার্থগুলো না বললে। আপনি আপনার সোনামণিদের বাচ্চাকে, ছেলে হোক মেয়ে হোক, আমার এইটা দিবেন, মোবাইলটা হাতে দিবেন, পড়াটা পড়বে, শুনবে, বুঝবে, তারপর আবার মোবাইলটা নিয়ে ফেলবেন। ওভাবে মোবাইল দেওয়ার দরকার নেই। আই ডোন্ট সাপোর্ট ইট। তাতে তার উপকার হবে। সে যদি একটা কবিতা অর্থসহ, পাঠ পরিস্থিতি সহ, কবি পরিস্থিতি সহ একবার বলে, অন্তত তার ওখানে 10টা শব্দ তার মাথায় গেঁথে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি মাস্টার্সের একটা কাগজ অর্জন করেছি, যাকে সার্টিফিকেট বলা হয়। সেই হিসেবে আমার কিছু ধারণা আছে। ধুলিবালি, জ্ঞানের ধুলিবালি নিয়ে নাড়াচাড়া করেছি, এখনও তেমন কিছু কুড়াতে পারিনি। থলেতে আমার খালি হাতে এসেছি, যাব খালি হাতে। এখন শব্দার্থগুলো বলে দেই, তারা শুনলে মনে থাকবে। এক পৃথিবীর স্তন্যে লালিত মানে হচ্ছে, একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি ধর্মগোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবনযাপন করে। পারলে মুখস্থ করে ফেলাবেন, কারণ হচ্ছে মুখস্থ করার পরে মনে হয় যে আমি কষ্ট করিনি, কিন্তু কাজ করতে গেলে কষ্ট লাগে, কাজের পরে শান্তি লাগে। যখন সফলতা আসে তখন আনন্দ অনুভব করে, সুখ পাই। তাই বলছি, একটু শেখাতে চেষ্টা করবেন। যারা শিক্ষিত আছেন, যারা ফেসবুক চালান, হ্যাঁ, তারা তাদের সন্তানদের জন্য একটু ভাবুন। খালি ফেসবুক নিয়ে রাত দিন ফেলে দিলে সন্তানদের দিকে, আমার এমনও দেখেছি, আমি প্রায় 14-15 সাল থেকে ফেসবুক ডিল করতেছি। আমিও অনেক রাত কাটিয়ে সকাল করে ফেলেছি ফেসবুকে, কিন্তু আমরা সন্তানদের কথা ভাবি না। আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কারে ভালোবাসলো, কে কারে গুলি করে মারে ফেললো, কে কোথায় কারে অ্যাক্সিডেন্ট হইলো, কোথায় কার সাথে কার সংঘর্ষ হইলো, এগুলো নিয়ে আমরা দেশ বিদেশের যুদ্ধের কথা নিয়ে ভাবি, দেশ বিদেশের চিন্তা করি। অথচ আমার ঘরের চিন্তা আমি করি না। আমার ঘরকে আমি আলো দেই না, আলোকিত করি না, বড় বড় লেকচার ছাড়ি সুযোগ পাইলে। সেহেতু বলছি, বাচ্চাদেরকে একটু সময় দিন। আপনি সময় দিতে না পারেন, 5 মিনিটের জন্য মোবাইলটা তার হাতে দিন। এই 5 মিনিটে সে 10টা শব্দ যদি ক্যাচ করতে পারে, এটা হচ্ছে একটা প্রফিট। তার পড়াও হয়ে গেল, শেখাও হয়ে গেল, আনন্দও পেল। আমি বলছি না আমি জ্ঞানী, আমি তো জাস্ট পড়ে যাচ্ছি। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞানের ছিটে ফোটা আমার মাথায় নেই। আমি ফকির, জ্ঞানের ফকির। আচ্ছা, রবি শশী মানে কি? রবি হচ্ছে সূর্য, শশী হচ্ছে চাঁদ। রবি, এখানে বইয়ে লেখা আছে রবি শশী মানে সূর্য ও চাঁদ। এখানে জিনিসটা আমার কাছে খটকা লাগছে, আমার কাছে বইয়ের ভাষাটা ক্লিয়ার না। বিকজ রবি শশী মানে আপনি সূর্য ও চাঁদ বলে দিলেন। এখন একটা
কচি কাঁচা মনের, হ্যাঁ, মাটির মতো নরম মনের মানুষ, বাচ্চারা রবি শশীকে সূর্য ও চাঁদ বলবে। আপনি রবিকে রবি হত্য সূর্য, চাঁদ শশী হত্য চাঁদ আলাদা করে বলতে পারেন। এখানে আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, বাবুরা, রবি মানে সূর্য, শশী মানে চাঁদ। আচ্ছা, শীত আতপ, শীত যুগ আতপ, ঠান্ডাও গরম। ক্ষুধা তৃষ্ণার জ্বালা মানে ক্ষুধা পিপাসার কষ্ট, এটা আমরা সবাই ভালো জানি, কারণ এটা কেউ কাউকে শিখাই দিতে হয় না। পেট খালি হইলে সবারই পেট মুচড়াই। তাইলে ক্ষুধা তৃষ্ণার জ্বালা মানে ক্ষুধা পিপাসার কষ্ট। তৃষ্ণা পেলে পানি খাওয়ার জন্য কেউ বলতে হয় না, না পারি যে পুকুরে পানি খেয়ে ফেলি। কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি মানে, কচি কাঁচা মানে ছোটোখাটো, ছোটো বাচ্চাগুলো, ছোটোখাটো বলতে আমি আসলে এখানে খাটোর কোনো স্থান নাই। এই কচি কাঁচা মানে হচ্ছে ছোটো কচি মনের মানুষগুলোকে ডাঁটো করে তুলি, ছোটোদের পরিপুষ্ট করে তুলি। এখানে একটু ব্যাখ্যা করা দরকার ছিল, কচি মানে কি, কাঁচা মানে কি, ডাঁটো মানে কি। দ্যাট মিনস আমি ভেঙে দিচ্ছি, কচি মানে হচ্ছে নরম, হ্যাঁ, আর কাঁচাগুলি মানে হচ্ছে কাঁচা, এখনও পাকেনি। ডাঁটো করে তুলি মানে এখানে লেখা হচ্ছে পরিপুষ্ট করে তুলি, অর্থাৎ তাদেরকে আমরা তাদের মেধাকে, তাদের প্রজ্ঞাকে সম্পূর্ণতা দান করি, দ্যাট ইজ পরিপুষ্ট। যুজি মানে কি, যুদ্ধ করি, লড়াই করি, সংগ্রাম করি, ইংরেজিতে কি বলে, ফাইট করি। তরে মানে জন্য, ইংরেজিতে ফর, সাধারণ পদ্যে এই শব্দ ব্যবহৃত হয়। ডাঁটো মানে পুষ্ট, এই আসছে, আমি যেটা মিসিং হয়েছে মনে করেছিলাম। ডাঁটো মানে পুষ্ট, শক্ত, সমর্থ, সমৃদ্ধ। এখানে লেখা আছে পুষ্ট, শক্ত অথবা সমর্থ, আমি বলবো সমৃদ্ধ, উন্নত। আরও দুইটা অ্যাড করে দিলাম। বাঁচিবার তরে সমান বুঝি মানে মানবিক জীবনযাপনের জন্য সব মানুষই লড়াই করে। আসলে বাঁচিবার তরে সমান জুজি, আমি কথাটা বুঝি বলে ফেলছিলাম। ব আর জ, আমার চোখে সমস্যা আছে, চশমা ব্যবহার করতে হয়, আমার চোখে চশমা নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাঁচিবার তরে সমান জুজি মানে বাঁচিবার তরে, বাঁচবার জন্য আমরা সবাই জীবনযাপন করার জন্য লড়াই করি। যেমন একজন বাবুর্চি সকালে বের হয়ে যায়, রাতে ফিরে, সে জীবন সংগ্রামে যুদ্ধ করছে। কার জন্য? সংসারের জন্য, বউ বাচ্চার জন্য। এটাই বলছে বাঁচিবার তরে সমান বুঝি। যেমন একজন আইনজীবী সকালে বের হয়ে যাচ্ছে, কোর্টে সারাদিন করে আবার চেম্বার করছে রাতে 2টা পর্যন্ত, পরের দিন সাবমিশন দিতে হবে, জামিন চাইতে হবে, হ্যাঁ, জমি উদ্ধার করতে হবে, এই জন্য তাকে পড়তে হয়। তার মানে উকিলও বাঁচিবার তরে সমান জুজি, একজন বাবুর্চিও বাঁচিবার তরে সমান জুজি। এইভাবে সবাই সমান যুদ্ধ করে, যে যেভাবে পারে যতটুকু অর্জন করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। আমরা সংগ্রাম করে যাচ্ছি, এবং যারা ছাত্রছাত্রী তারাও বাঁচিবার তরে যুদ্ধ করে যাচ্ছে, কারণ তারা তাদেরকে তৈরি করছে। বাসর বা দিগ মানে সম্প্রীতি গড়ে তুলি, এখানে বাসর গড়ের কথা বলা হয়নি। দোসর মানে সাথী, বন্ধু বা সঙ্গী। আসলে দোসর শব্দটা খারাপ অর্থে ব্যবহৃত হলেও আমি দেখছি দোসরের অর্থটা তো ভালো, সাথী, বন্ধু, সঙ্গী। এখানে খারাপ করলে তখন দোসরটা খারাপের অর্থে ব্যবহৃত হয়। আসলে দোসরের অর্থ লেখা আছে সাথী, বন্ধু, সঙ্গী। ধলো মানে ধলা, আমরা বলি ধলা, সাদা, ফর্সা বা শুভ্র। জলে ডুবি বা চিপাইলে ডাঙ্গা। জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি, আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি। অর্থাৎ যখন আমরা বিপদে থাকি তখন ওটাকে জল বলছি। জলে পড়লে যারা সাঁতার জানে বাঁচতে পারে, যারা বাচ্চারা অথবা বড়রা সাঁতার জানে না তারা কি হয়, জলে ডুবে মরে যায়। আর বাঁচি পাইলে ডাঙ্গা, অর্থাৎ কুলের কাছে বিঁধতে পারলে বেঁচে যাই। এজন্য বলা হচ্ছে জীবন সংগ্রামে বিপদে পড়ি, আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি। ডাঙ্গা হচ্ছে স্থলভূমি, উঁচু ভূমি। চর, জনমবেদী মানে হচ্ছে সূতিকা গৃহ, জন্মস্থান, মাতৃভূমি, মাদারল্যান্ড। ছোপ মানে রক্তের পোচ, ছাপ বা দাগ। বাহিরের ছোপ আসছে সে লোক, বাহিরের ছোপ আসছে সে লোক। এখানে একটা লাইনকে অর্থ করা হয়েছে, শব্দগুলো
এর মধ্যে আলাদা করে এসে গিয়েছে। বাহিরের ছোপ আশ্রে সে লোক, অর্থাৎ মানুষের বাইরের চেহারা রং যাই হোক না কেন, আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে গুছিয়ে দেয়। এজন্য বলা হচ্ছে কালো মানুষের রক্ত। আমি বলতে চাচ্ছি কালো মানুষের রক্ত কালো না, সাদা মানুষের রক্ত সাদা না, যারা ফর্সা লাল টকটকে তাদের রক্ত লাল না। এখানে বলা আছে যে কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবার সমানই রাঙ্গা। অর্থাৎ ভিতরে তো লাল রং, মাংসের রঙও তো একই, তাহলে এত ভেদাভেদ কেন? শূদ্র মানে হচ্ছে হিন্দু চতুর্বর্ণের 4 বর্ণের একটি হলো শূদ্র, অর্থাৎ হিন্দুতে 4টা বর্ণগোত্র আছে, ওদের একটা হচ্ছে শূদ্র, আর আরেকটা হচ্ছে ব্রাহ্মণ, আরেকটা হচ্ছে আমার 4টা এই মুহূর্তে মনে পড়ছে না যদিও। আর ব্রাহ্মণরা ওদের মধ্যে সম্ভ্রান্ত। শূদ্র শীল আছে মনে হয়, নাপিত, আরেকটা কি, আচ্ছা বনেদি মানে প্রাচীন, সম্ভ্রান্ত, পয়সাওয়ালা, আমরা যাদেরকে বলি ডর মানুষ। গড় বনেদি মানে অভিজাত নয়, তুলনীয়, গড় হাজির। আর গড় বনেদির আগে গড় শব্দ যুগ, গড় মানে নেগেটিভ অর্থে না, বনেদি সম্ভ্রান্ত, আর গড় বনেদি মানে সম্ভ্রান্ত না। বনেদি মানে পয়সাওয়ালা, গড় বনেদি মানে পয়সাওয়ালা না, এইভাবে বুঝতে হবে। বুনিয়াদ মানে ভিত্তি, ইংরেজিতে যাকে বলা হয় ফাউন্ডেশন। আমি যখন ছাত্রদের পড়াতাম তখন বলতাম যে তোমাদেরকে আমি ইংলিশের ফাউন্ডেশন করে দিব, তোমরা বিল্ডিং তুলবে, আমি শুধু ফাউন্ডেশনটা তুলে দিব। আমি বললাম যে একটা বিল্ডিংয়ে যদি ফাউন্ডেশন ঠিক না থাকে, বিল্ডিংটা একটু নাড়া দিলে পড়ে যাবে ভূমিকম্প আসলে। যার ফাউন্ডেশন ভালো দেখেন সে 100 তলা তুলে ফেলতেছে, আর যার ফাউন্ডেশন ভালো নাই সে একতলা বিল্ডিংও কাজে যাইতেছে। দুনিয়া সবারই জনম বেদি, এ পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র। ব্রহ্ম হচ্ছে হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা। এখানে আমার শব্দার্থ শেষ। আমি এখানে আসলে আমি একটা দেখেছি বা শুনেছি, সবাই জানে 10 মিনিটস স্কুল। আমি অত স্কুল খুলতে পারবো না রে ভাই। স্কুল খুলেছে মোহল্লা হাজব্যান্ডারি, ওখানে যান, যাদের শেখা হয় না তারা ওখানে গিয়ে শিখেন, ওই সাগরে ডুব দেন, দেখবেন অটোমেটিক শেখা হয়ে যাবে। অনর্গল আপনি বলতে পারবেন, রাত দিন 24 ঘন্টা বলে যেতে পারবেন, আপনাকে কেউ থামাতে পারবে না। ভাত পানি আপনাকে ডাকবে না, আপনি বাতাস খেয়ে আপনি 40 দিনে এক নাগারে কথা বলে যেতে পারবেন, বক্তব্য দিয়ে যেতে পারবেন। কোথা থেকে আসবে আপনার নলেজ? ইউ উইল নট ইমাজিন, ইউ কান্ট ইমাজিন হোয়ার দ্য নলেজ উইল কাম ফ্রম। এখন পাঠের উদ্দেশ্য হচ্ছে, মানে এটা হচ্ছে আসলে মানুষ জাতি কবিতার পাঠের উদ্দেশ্যটা হচ্ছে বইয়ে যা আছে তা আমি বলছি, আমি নিজে কোনো কথা বলছি না। এই পাঠের উদ্দেশ্য লেখা আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদা মনোভাব দৃষ্টি। এটা বইয়ে লেখা আছে। বাচ্চাদেরকে পাঠের উদ্দেশ্যটা একটু শেখাবেন। আমি একটু ব্যাখ্যা করি আমার ক্ষুদ্র জ্ঞানে। জাতি ধর্ম বর্ণ, এখানে বাচ্চারা হয়তো বুঝবেও না। জাতি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি মানুষ জাতি। তারপরে এর মধ্যে ধর্ম বর্ণ বলতেছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবাই। বর্ণ হচ্ছে রং, গায়ের রং, সাদা কালো, আফ্রিকানরা কালো, বাংলাদেশিরা ফর্সা সাদা, কী বলে কালো, আবার মিশাল দেওয়া একটা কালার আছে যেটাকে শ্যামলা বলা হয়। এ ধরনের শ্যামলা রঙের মেয়েদেরকে শ্যামলা সুন্দরী বলা হয়, আর ফর্সাদেরকে সুন্দরী বলা হয়। আর এদের মধ্যে ফর্সা রঙের মধ্যে যারা বেশি ফর্সা এবং সুন্দর তাদেরকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নিয়ে গিয়ে বিশ্ব সুন্দরী হিসেবে আখ্যায়িত করা হয়। আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদা, অর্থাৎ কাঁচা বয়সে তাদের মাথায় ঢুকাইতে হবে যে জাতি ধর্ম বর্ণ সব কিছু আল্লাহর সৃষ্টি, মানুষ জাতি সৃষ্টি। 18,000 মাখলুকাত আছে, 18,000 সৃষ্টিকুলের মধ্যে মানুষ জাতি একটা জাতি। আমাদের আরও কত আছে? 17,999 জাতি আছে, আমরা অতগুলো নাম জানি না। দেখি তাহলে কাউকে ঘৃণা না করা, সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করা, বড়দের সম্মান করা, ছোটদের আদর স্নেহ দেওয়া, এবং মর্যাদার বলতে কেউ বড় লোক
কেউ ছোট লোক, যেমন আমি একটা উদাহরণের সাথে এখানে বোঝাতে পারি, সেটা হচ্ছে সমমর্যাদা দৃষ্টি। আমরা যখন মসজিদে যাই, আগেও একটাতে বলেছিলাম, একজন ধনী ব্যক্তি 10তলা বিল্ডিংয়ের মালিক, তার পাশে একজন রিক্সাওয়ালা দাঁড়াইলেন। ও তো দেখা মারে ফেলে যে এবার আমার পাশে আসছিস কেন। রিক্সাওয়ালার পাশে ম্যাচও দাঁড়াইছে, তারও তো কেউ কিছু বলে না। তারপরে ওখানে একটা শিশু গিয়ে দাঁড়ালো, তাকে কিছু বললে না। এটাই হচ্ছে সমমর্যাদা, সবাইকে সমান দৃষ্টিতে দেখা। এখন পাঠ পরিচিতিতে আসি। কবিতাটি নাম হচ্ছে মানুষ জাতি। এখানে পাঠ পরিচিতিতে কবি লিখেছেন, রচনাকারীরা লিখেছেন, মানুষ জাতি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম জাতির পাতি। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এই ধরনের স্নেহ চায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও ভিন্ন, যা আমি পাঠের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে একটু আলোচনা করেছিলাম। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। মানুষ আজ জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ, বংশকৌলিন্য মানে হচ্ছে বংশ অভিজাত্য, বংশের অহংকার ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ মানে ছোট ও গণ্ডিবদ্ধ করছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই ভিতরে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে গোত্র মানে এই গোষ্ঠী আর কি, ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এই কথাটা এই কয়েকতেই মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি। সত্যেন্দ্রনাথ দত্ত মানে কবি পরিচিতিটা পড়ছি। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে উপাধি পেয়েছেন, খ্যাতি লাভ করেছেন। সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, কিন্তু পরে ব্যবসায় ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেনু ও বিনা, কুহু ও কেখা, বিদায় আরতি ইত্যাদি। এখন আমি সারমর্ম এসে আমার আলোচনা করছি, আমার নিজস্ব অভিমত ব্যক্ত করছি। এই পৃথিবীর সকল মানুষ আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী। আল্লাহ সবাইকে সমান মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, সমান মাথা মগজ দিয়ে পাঠিয়েছেন, সমান হাত পা দিয়ে পাঠিয়েছেন। কাউকে 2টা, কাউকে 4টা হাত পা দেননি, যদিও মাঝে মাঝে ব্যতিক্রম দেখতে পাই। এখানে বলা হচ্ছে যে মানুষে মানুষে ভেদাভেদ না করে গোটা পৃথিবী থাকে একটা গ্রাম। আমরা গ্লোবাল ভিলেজের কথা ভাবতে পারি। গোটা পৃথিবী একটা গ্রাম, আমরা একই গ্রামের অধিবাসী, একই গ্রামে যেমন মিলেমিশে থাকি, ঝগড়া ফাসাদ বাদ দিয়ে, যুদ্ধ বাদ দিয়ে আমরা সারা বিশ্বের মানুষ, একই জন্মভূমি, সারা বিশ্ব আমাদের জন্মভূমি। আমরা সারা বিশ্বে ভেদাভেদ ভুলে, যুদ্ধ ভুলে, সমমর্যাদা দিয়ে, সবাইকে সমান দৃষ্টিতে দেখে, যার যার প্রাপ্য সম্মান দিয়ে যাতে আমরা চলি, আমরা যাতে মানুষকে ঘৃণা না করি, আমরা যাতে কালো ধলো পার্থক্য না করি, কালো সাদা বিভেদ না করি। বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, কালো ধলো মানে কালো সাদার ব্যবধান করো না, কারণ রক্ত তো লাল, মাংস তো লাল, কালো ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই রং। সেটাই, আমি আর বেশি কথা বলছি না। আসসালামু আলাইকুম।